আমি মালিশ করতে শুরু করি। তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন, আর আমি লক্ষ্য করলাম তার মুখমণ্ডলে এক অদ্ভুত অভিব্যক্তি। আমার মনে হল তিনি কিছু অনুভব করছিলেন যা আমাকে চিন্তিত করেছিল। হাত মালিশ করার সময় তার নিঃশ্বাস একটু ভারী হয়ে আসছিল। আমি দ্রুত কাজ শেষ করে উঠতে চাইলাম, কিন্তু তিনি কিছু একটা বলতে চাইলেন। আমি চমকে উঠেছিলাম। তার মধ্যে আমি এক ধরনের অজানা অনুভূতি পেলাম। তিনি বলেন, তোমার মালিশে আমি অনেক আরাম পাচ্ছি। তার চোখে সেই রহস্যময় ভাব আবারও ফুটে উঠল। তারপর, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, আমার নাম শ্রুতি। আমি কলকাতার এক সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ কিছু করার। ছোটবেলা থেকেই কল্পনার জগতে ডুবে থাকতে ভালোবাসতাম, আর বাস্তব জীবনে সেই কল্পনার ছোঁয়া আনতে চেয়েছি সবসময়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছি, কারণ বিশ্বাস করতাম মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জীবনের সৌন্দর্য। কলেজে ভর্তি হওয়ার পর আমার জীবনে আসে শায়ন। সে ছিল আমার চেয়ে 1 বছরের বড়, সুদর্শন, মেধাবী এবং হৃদয়বান। প্রথম দেখাতেই আমাদের মধ্যে এক আত্মিক যোগসূত্র গড়ে ওঠে, যেন পুরনো কোনো বন্ধন আবার জেগে উঠেছে। আমাদের সম্পর্কটা যেন ছিল এক রঙিন সিনেমার গল্পের মতো। কলেজ ক্যান্টিন থেকে শুরু করে লাইব্রেরির কোণ, প্রতিটি মুহূর্ত ছিল স্মৃতিমা। শায়ন আমাকে সত্যিই আন্তরিকভাবে ভালোবাসত, আর সেই ভালোবাসা আমাকে দৃঢ় আত্মবিশ্বাসী করে তুলেছিল। ওর ভালোবাসার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে পড়ি। ভবিষ্যতের স্বপ্ন একসাথে বুনতাম আমরা, সব স্বপ্নই ছিল সুখের, আশার, ভালোবাসার। 5 বছর ধরে আমাদের সম্পর্ক ছিল এক গহীন বন্ধন, ভালোবাসা আর বিশ্বাসের উপর নির্মিত। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন এলো। শায়নের পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়, আর আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমাদের বিয়ে ছিল এক উৎসব, যেখানে পরিবার ও বন্ধুদের ভালোবাসায় ভরে গিয়েছিল পরিবেশ। নতুন জীবনে পা রাখি আমি শায়নের হাত ধরে। আমাদের সংসার ছিল ছোট্ট অথচ প্রাণবন্ত, ভালোবাসায় পূর্ণ। শ্বশুরবাড়ির পরিবেশ ছিল খুবই আন্তরিক। স্বামী, শ্বশুরমশাই, দেবরসহ সবার সঙ্গে সময় কাটত আনন্দে। সব মিলিয়ে জীবন যেন সত্যিই স্বপ্নের মতো হয়ে উঠেছিল। শায়ন ছিল আমার প্রতি খুবই আবেগপ্রবণ ও যত্নশীল। ও সবসময় আমাকে সম্মান ও ভালোবাসা দিয়েছে, আমার প্রতিটি অনুভূতির মূল্য দিত। ওর মুখের সহজ কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে যেত, যেমন, শ্রুতি, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সেই ভালোবাসা আমাকে ওর প্রতি আরও অনুরক্ত করে তুলত। আমরা একসাথে প্রতিদিনের জীবন কাটাতাম গভীর ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে। প্রতিদিন সকালে ওর পাশে ঘুম ভাঙা আর রাতে ওর পাশে ঘুমিয়ে পড়া ছিল আমার দিনের শান্তিময় শুরু ও শেষ। শ্বশুরবাড়িতে এসে কখনোই মনে হয়নি আমি কোনো নতুন বা অপরিচিত জায়গায় এসেছি। সবাই আমাকে আন্তরিকভাবে আপন করে নিয়েছিল। আমার শ্বশুরমশাই সৌমেন্দু চক্রবর্তী ছিলেন একজন প্রাক্তন অধ্যাপক। তার বয়স ছিল প্রায় 55, কিন্তু ব্যক্তিত্ব ছিল দৃঢ় এবং জ্ঞানগর্ভ। শাশুড়ি মা আর বেঁচে ছিলেন না, তাই সৌমেন্দু বাবাই পুরো সংসারের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাতেন। তার কথা ও আচরণে ছিল চিন্তাশীলতা আর অভিজ্ঞতার ছাপ, যা আমাকে সম্মান ও কৌতূহলের চোখে তাকাতে শেখায়। আমার দেবর অর্ক ছিল কলেজ পড়ুয়া, প্রাণবন্ত এবং বন্ধুত্বশীল। সে আমাকে দিদি বলে ডাকত, আর আমাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ ও আনন্দময়। সে প্রায় ছোটখাটো মজার মাধ্যমে সবাইকে হাসিয়ে দিত। পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে আমার সম্পর্ক ছিল উষ্ণ ও ঘনিষ্ঠ। আমাদের ঘরে সন্ধ্যাবেলা একসাথে বসে টিভি দেখা, গল্প করা কিংবা খাবার ভাগাভাগি করা যেন পারিবারিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল। আমার শ্বশুরমশাই ছিলেন একজন নিঃসঙ্গ কিন্তু জ্ঞানী মানুষ। তিনি সাধারণত নিজের ঘরেই সময় কাটাতেন, বই পড়তেন, মাঝে মাঝে গবেষণার নোট নিয়ে ব্যস্ত থাকতেন। তার গভীর চিন্তামগ্ন চোখ আর ধীর ভঙ্গি আমাকে প্রভাবিত করত। যদিও প্রথম দিকে তার এই গম্ভীরতা ও নীরবতা আমাকে শুধু কৌতূহলী করত, কোনোরকম জটিলতা বা ব্যতিক্রম ভাবিনি। সবকিছু খুবই সুন্দরভাবে চলছিল। সংসার, সম্পর্ক, পারিবারিক বন্ধন সবই ছিল একত্রে এক মধুর রূপকথার মতো। আমি মনে করতাম আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান একজন মানুষ। কিন্তু একদিন সেই নিখুঁত দৃশ্যপটের মাঝে এক অজানা রহস্য এসে ধীরে ধীরে জায়গা করে নিতে থাকে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন আমার শ্বশুরমশাই সৌমেন্দু চক্রবর্তী।
আমি তখনও বুঝতে পারিনি আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যার গন্তব্য সম্পূর্ণ অজানা। বিয়ের পর প্রথম কিছুদিন যেন স্বপ্নের মতো কেটেছিল। শায়ান আর আমি একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলাম। ওর ভালোবাসার আন্তরিকতায় আমি এতটাই নিমগ্ন হয়ে পড়েছিলাম যে বাইরের জগতের কোনো কিছুতেই মনোযোগ দিতাম না। প্রতিটি সকাল শুরু হতো শায়ানের হাসিমাখা মুখ দেখে, আর দিন কেটে যেত ছোট ছোট আনন্দের মুহূর্তে। রাতে ছাদে দাঁড়িয়ে আমরা একসাথে তারার আকাশ দেখতাম আর ভবিষ্যতের পরিকল্পনায় মগ্ন হতাম। শ্বশুরবাড়ির পরিবেশও ছিল খুব আন্তরিক। অর্ক, আমার দেবর, ছিল প্রাণখোলা ও বন্ধুত্বশীল, আর আমাদের সম্পর্কটা ছিল একেবারেই ছোট ভাই বোনের মতো। আমার শ্বশুরমশাই সৌমেন্দু চক্রবর্তী ছিলেন একান্ত নিজস্ব জীবনধারায় অভ্যস্ত। প্রাক্তন অধ্যাপক হিসেবে তার জীবন জুড়ে ছিল বই আর লেখালেখি। সাধারণত নিজের ঘরেই সময় কাটাতেন এবং পরিবারের সঙ্গে খুব একটা মিশতেন না। প্রথমে ভেবেছিলাম শাশুড়িমা না থাকার শোক হয়তো তাকে নীরব করে তুলেছে। তার নির্জনতাপূর্ণ জীবনযাপন আমাকে একটু বিস্মিত করলেও তার প্রতি আমার শ্রদ্ধা বরাবরই ছিল গভীর। জ্ঞানগম্ভীরতায় তিনি ছিলেন এক অভিজাত ব্যক্তিত্ব, যার উপস্থিতিতে এক ধরনের ভাবগম্ভীরতা থাকত। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি তার আচরণে এক ধরনের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি। প্রথমে তেমন গুরুত্ব দিইনি, বরং নিজের ভাবনাকেই ভুল বলে ধরে নিই। কিন্তু পরে বুঝতে পারি, যখন শায়ান বাড়িতে থাকে না, তখন শ্বশুরমশাই বেশ মনোযোগ দিয়ে আমাকে লক্ষ্য করেন, যদিও তা প্রকাশ্যে নয়। আমি যখন তার দিকে তাকাই, তিনি দ্রুত অন্যদিকে তাকিয়ে যান। সেই মুহূর্তগুলোতে তার চোখে এক রকমের ভাব ছিল, যার অর্থ বুঝে উঠতে পারছিলাম না। একদিন দুপুরে আমি রান্নাঘরে ছিলাম। শায়ান তখন অফিসে। হঠাৎ মনে হলো কেউ যেন দূর থেকে দেখছে। ঘুরে দেখি দরজার কাছে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি একটু ভেবে নিয়ে বলেন, সব ঠিক আছে তো মা? আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। তিনি চলে যান, কিন্তু সেই মুহূর্তটা আমার মনে এক অজানা অস্বস্তি ফেলে যায়। এমন কিছু ঘটনা ধীরে ধীরে বাড়তে থাকে। কোনো দিন তিনি ছোটখাটো অজুহাতে আমার সঙ্গে আলাপ জুড়ে দিতেন। একবার খাবার টেবিলে যখন শায়ান আসেনি, তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিকমতো বিশ্রাম নিচ্ছ মা? তোমাকে একটু ক্লান্ত দেখাচ্ছে। আমি অবাক হই, কারণ নিজেকে বেশ সুস্থ ও সতেজই অনুভব করছিলাম। তার মন্তব্যে হয়তো কোনো কৌতূহল ছিল, কিন্তু সেই মুহূর্তে তা আমার মনে এক ধরনের দ্বিধা জাগা। আরেকদিন সকালে ছাদে কাপড় শুকাতে গিয়ে দেখি শ্বশুরমশাইও সেখানে। সাধারণত তিনি ছাদে আসতেন না। দূর থেকে দাঁড়িয়েছিলেন, আমার দিকে চোখ রেখে। আমি তাকাতেই তিনি তাড়াতাড়ি চোখ সরিয়ে নেন ও নিচে নেমে যান। এই ধরনের ঘটনাগুলো ধীরে ধীরে আমাকে চিন্তিত করে তোলে। তার আচরণে যেন কিছু অজানা সংকেত লুকিয়ে আছে, যার অর্থ আমি ঠিক ধরতে পারছিলাম না। সব মিলিয়ে আমার শ্বশুরমশাইয়ের এই আচরণ আমাকে এক ধরনের দ্বিধার মধ্যে ফেলতে শুরু করে। তিনি কি শুধুই নিঃসঙ্গ একজন মানুষ, নাকি তার আচরণের পেছনে কোনো গভীর মানসিক দ্বন্দ্ব বা বিষণ্ণতা আছে? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শায়ানকে কিছু বলার সাহসও পাচ্ছিলাম না, কারণ আমি চাইনি সে কোনো ভুল ধারণা করুক। কিন্তু এই অনির্ধারিত আচরণ আমার মনে এক অজানা অস্থিরতা তৈরি করে, যা ধীরে ধীরে আমার সুখের সংসারের ছায়ায় ঢুকে পড়ছিল। শ্বশুরমশাইয়ের রহস্যময় দৃষ্টি আর অদ্ভুত আচরণ আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। দিন যত যাচ্ছিল, আমার মনে শঙ্কার ছায়া আরও ঘনীভূত হচ্ছিল। আমি ভাবতাম, একজন এত অভিজ্ঞ মানুষ হঠাৎ কেন এমন পরিবর্তন আনলেন? এই প্রশ্নগুলো আমাকে অস্থির করে তুলেছিল, কিন্তু শায়ানকে বলার সাহস পাচ্ছিলাম না। ভয় ছিল, সে যদি ভুল বুঝে ফেলে বা বাবার ব্যাপারে আমার কোনো নেতিবাচক ধারণা করে। এক বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়ে ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম, শ্বশুরমশাই ড্রয়িং রুম থেকে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে সেই একই রহস্যময় ভাব। আমি ফোন রেখে ভেতরে যাওয়ার চেষ্টা করতেই তিনি দ্রুত চোখ সরিয়ে নিলেন। তার এমন আচরণ আমাকে হতবাক করেছিল। সাধারণত তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন, বাইরে খুব কমই আসতেন। এই ঘটনাগুলো আমাকে বেশ বিব্রত করেছিল, এমনকি শায়ানের অনুপস্থিতিতে একা থাকতেও ভয় লাগত। নিজের ঘরেই যেন এক অচেনা উৎকণ্ঠা আমাকে ঘিরে ধরে। একদিন তিনি অসুস্থতার কথা বলে আমাকে হাত পা মালিশের অনুরোধ করলেন। সাধারণত শায়ান বা অর্কই তার যত্ন নিতেন, এমন অনুরোধ তার থেকে কখনো পাইনি। আমি দ্বিধায় পড়েছিলাম, এইটা সত্যিই অসুস্থতা নাকি অন্য কিছু। কিন্তু অনুরোধ ফিরিয়ে দিতে পারিনি। অবশেষে আমি মালিশ করতে শুরু করি। তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন, আর আমি লক্ষ্য করলাম তার মুখমণ্ডলে এক অদ্ভুত অভিব্যক্তি।
আমার মনে হলো তিনি কিছু অনুভব করছিলেন যা আমাকে চিন্তিত করেছিল। হাত মালিশ করার সময় তার নিঃশ্বাস একটু ভারী হয়ে আসছিল। আমি দ্রুত কাজ শেষ করে উঠতে চাইলাম, কিন্তু তিনি কিছু একটা বলতে চাইলেন। আমি চমকে উঠেছিলাম। তার মধ্যে আমি এক ধরনের অজানা অনুভূতি পেলাম। তিনি বলেন, তোমার মালিশে আমি অনেক আরাম পাচ্ছি। তার চোখে সেই রহস্যময় ভাব আবারও ফুটে উঠল। আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। হৃদয় কাঁপছিল, মনে হচ্ছিল এখানে কিছু ঠিকঠাক নয়। এই ঘটনাটি আমাকে রাতের ঘুম হারাম করে দিয়েছিল। এইসব ঘটনার কারণে আমার মনের শান্তি ধীরে ধীরে নষ্ট হচ্ছিল। শায়নের ভালোবাসাও যেন আমাকে এই চিন্তা থেকে মুক্তি দিতে পারছিল না। আমি প্রায় ভয়ে ভয়ে থাকতাম। যখন শায়ন অফিসে থাকতেন তখন মনে হতো শ্বশুরমশাই কোথাও এসে উপস্থিত হবেন। তার সেই রহস্যময় দৃষ্টি আমাকে তাড়া করত। রান্নাঘরে কাজ করলেও মনে হতো তিনি দূর থেকে আমাকে লক্ষ্য রাখছেন। এই মানসিক চাপ ক্রমশ আমাকে দুর্বল করে দিচ্ছিল। বুঝতে পারছিলাম না এই সমস্যার সমাধান কোথায়। আমি চেষ্টা করতাম শ্বশুরমশাই থেকে দূরে থাকতে। যখন তিনি আশেপাশে থাকতেন তখন ঘরের ভেতরেই থাকতাম বা অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। কিন্তু তার উপস্থিতি যেন সর্বত্র ছড়িয়েছিল, যেন তিনি সবসময় আমার দিকে তাকিয়ে থাকেন। এই মানসিক যন্ত্রণা কাউকে বলতে পারতাম না। শায়নের কাছে বললেও যদি সে বিশ্বাস না করে, এই ভয়ে চুপ থাকতাম। মনে হচ্ছিল এক গভীর ফাঁদে পড়েছি, যেখান থেকে বের হওয়ার পথ নেই। রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। প্রতিটি রাত কাটত দুশ্চিন্তায়। শায়ন যখন আমার পাশে থাকতেন তখনও আমার মনে হাজারো প্রশ্ন ঘুরত। এই রহস্যের আসল কারণ কি? শ্বশুরমশাই কেন এমন আচরণ করছেন? তিনি কি সত্যিই অসুস্থ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নগুলো আমাকে বারবার ব্যথিত করত। বুঝতে পারছিলাম না এই অবস্থার থেকে কিভাবে মুক্তি পাব। মনের মধ্যে এক অদৃশ্য ভয় বাসা বেঁধেছিল, যা ধীরে ধীরে আমার সুখের সংসারকে বিষণ্ণ করে তুলছিল। শ্বশুরমশাইয়ের রহস্যময় আচরণ আমাকে এতটাই চিন্তিত করে তুলেছিল যে আমার স্বাভাবিক জীবনযাপন প্রভাবিত হতে শুরু করল। রাতের পর রাত ঘুম হারাম কাটত, আর দিনেও মন ছিল অস্থির। বুঝতে পারছিলাম না এই পরিস্থিতির সমাধান কিভাবে করব। শায়নকে কিছু বলতে পারতাম না, ভয়ে যে সে ভুল ধারণা পোষণ করবে। এই অবস্থা আমাকে ক্রমশ কুঁড়ে খাচ্ছিল। কিন্তু এভাবে আর কতদিন সহ্য করা সম্ভব? মনের মধ্যে এক অদৃশ্য চাপ কাজ করছিল, যেখান থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি ছিল। একদিন বিকেলে একা বসে আমি ভাবছিলাম, এইভাবে ভয়ে ভয়ে বাঁচা যায় না। আমাকে এর একটা সমাধান বের করতে হবে। কিভাবে শ্বশুরমশাইয়ের আসল উদ্দেশ্য জানতে পারব, অথচ কোনো অপ্রয়োজনীয় ঝামেলা ছাড়াই? অনেক ভেবে এক পরিকল্পনা করলাম। সিদ্ধান্ত নিলাম সরাসরি প্রশ্ন না করে তার আচরণ আরও গভীরভাবে পর্যবেক্ষণ করব। প্রয়োজনে কিছু পরিস্থিতি তৈরি করব, যেন তার প্রতিক্রিয়া দেখে সত্যটা বুঝতে পারি। পরিকল্পনা অনুযায়ী প্রথমে তার দৈনন্দিন রুটিন মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ শুরু করলাম। কখন ওঠেন, কখন বই পড়েন, কখন খাবার খান, আর কখন নিজের ঘরে থাকেন। দেখলাম বেশিরভাগ সময় তিনি নিজের ঘরেই থাকেন, বিশেষত যখন শায়ন অফিসে থাকে। মনে হলো শায়নের অনুপস্থিতিই যেন তাকে এমন আচরণ করতে প্ররোচিত করছে। এই তথ্যটি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হল। আরও লক্ষ্য করলাম যখন একা থাকেন তখন মুখে বিষণ্ণতার ছায়া স্পষ্ট। কিন্তু যখন আমার সঙ্গে কথা বলেন তখন রহস্যময় এক হাসি ফুটে ওঠে, আর চোখ যেন কিছু খুঁজে বেড়ায়। আমি সাবধানে কথোপকথন শুরু করতাম তার প্রতিক্রিয়া যাচাই করার জন্য। তিনি কম কথা বলতেন, কিন্তু প্রতিটি শব্দ যেন মেপে মেপে বলতেন। তার চোখের ভাষা ছিল জটিল ও গভীর। একদিন রান্নাঘরে কাজ করছিলাম। দরজা একটু খোলা রেখে ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলাম যেখানে আমাকে একটু ঝুঁকতে হয়েছিল। কয়েক মিনিটের মধ্যে দেখলাম শ্বশুরমশাই দরজার সামনে এসে দাঁড়ালেন। তার রহস্যময় দৃষ্টি আবারও আমার দিকে নিবদ্ধ। আমি তাকে দেখে না দেখার ভান করলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি হালকা কাশি দিয়ে সেখান থেকে সরে গেলেন। তার এই আচরণ আমার সন্দেহ আরও গভীর করল। আমি ঠিক করলাম তার অসুস্থতার ভান করার সুযোগ কাজে লাগাব। একদিন শায়ন অফিসে যাওয়ার পর ড্রয়িং রুমে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা, আপনার শরীর কেমন আছে? কোনো অসুবিধা হচ্ছে? তিনি তাকিয়ে বললেন, আজকাল শরীরটা ভালো যাচ্ছে না মা, অনেক দুর্বল লাগে। আমি বললাম, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, যদি প্রয়োজন হয় বলব মা। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম সেই রহস্যময়তা তখনও অটুট ছিল।
আমার কৌশল কিছুটা কাজ করছিল। বুঝতে পারছিলাম তিনি কিছু একটা লুকাতে চাইছেন। তবে আসল উদ্দেশ্য কি তা এখনও পরিষ্কার হয়নি। এই রহস্য উন্মোচনের জন্য আমি আরও এক বিশেষ কৌশল নেবার সিদ্ধান্ত নিলাম। সেই সিদ্ধান্তের পর যা হবে তা আমাদের সকলের জীবন এক নতুন পথে মোড় দেবে। মনে হচ্ছিল আমি এক অজানা ধাঁধার সমাধান করতে যাচ্ছি, যার ফলাফল আমি নিজেও জানি না। শ্বশুরমশাইয়ের অদ্ভুত আচরণ আর আমার পরিকল্পনার সমন্বয়ে আমার মনে একটা নতুন খেলা শুরু হয়েছিল। আমি ধীরে ধীরে এই রহস্যের গভীরে প্রবেশ করছিলাম। প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলছিলাম, কারণ আমি চাইনি পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ঘটুক। আমার লক্ষ্য ছিল শুধুমাত্র তার আসল উদ্দেশ্য জানা, আর যদি সেটা কিছুটা নেতিবাচক হয় তবে নিজেকে সুরক্ষিত রাখা। আমার মনে হচ্ছিল এর পেছনে কোনো গভীর কারণ আছে যা আমি এখনও বুঝতে পারিনি। একদিন শায়নের সঙ্গে পাশের ফ্ল্যাটে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ফেরার পথে শায়ন বলল, অফিস থেকে জরুরি ফোন এসেছে, এখনই অফিসে যেতে হবে। সে আমাকে বাড়িতে রেখে অফিসের উদ্দেশ্যে রওনা হল। আমি একা বাড়িতে ঢুকতেই দেখলাম ড্রয়িং রুমে আলো জ্বলছে। শ্বশুরমশাই বসে বই পড়ছেন। তাকে দেখে মাথা তুলে তাকালেন, চোখে সেই রহস্যময় ভাব ছিল। আমি তার সামনে দিয়ে চলে যাচ্ছিলাম, তখন তার দৃষ্টি আমার দিকে নিবদ্ধ ছিল। আমি ঘরে গিয়ে পোশাক পরিবর্তনের জন্য যাচ্ছিলাম। ইচ্ছাকৃত দরজাটা সামান্য খোলা রেখেছিলাম। জানতাম হয়তো আমাকে লক্ষ্য করছেন। উদ্দেশ্য ছিল তার প্রতিক্রিয়া দেখা। পোশাক পরিবর্তনের সময় এমনভাবে ঘুরছিলাম যেন বাইরে থেকে কিছুটা দেখা যায়, পুরো নয়। মনে মনে প্রার্থনা করছিলাম যেন আমার পরিকল্পনা সফল হয়। কিছুক্ষণ পর কোনো শব্দ শুনলাম না, একটু অবাক হলাম। ভাবলাম হয়তো তিনি আসেননি। যখন আমি ফিরে আসছিলাম হঠাৎ দেখলাম দরজার সামনে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। তাকে দেখে তিনি যেন চমকে গেলেন, দ্রুত চোখ সরিয়ে নিলেন। মুখে বিব্রত ভাব ফুটেছিল। তিনি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। তার এই আচরণ দেখে নিশ্চিত হলাম তিনি আমাকে দেখেছিলেন। মনে হলো আমি সঠিক পথে এগোচ্ছি। তার গোপনীয়তা রক্ষার চেষ্টা আমাকে আরও বেশি কৌতূহলী করে তুলল। পরের দিন সকালে ইচ্ছাকৃত একটু দেরিতে উঠলাম। জানতাম শায়ন ততক্ষণে অফিসে চলে গেছে। ড্রয়িং রুমে বসলাম, হাতে গল্পের বই। কিছুক্ষণ পর দেখলাম শ্বশুরমশাই ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন, কিছু বললেন না। আমি লক্ষ্য করছিলাম। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন, হাতে এক গ্লাস পানি। আমার সামনে দিয়ে যাওয়ার সময় থেমে এক পলক আমার দিকে তাকালেন। চোখে সেই একই রহস্যময় ভাব ছিল। সে সরাসরি বললেন, মা, আজ কি শরীর ভালো নেই? এত দেরি করে উঠেছ? আমি একটু অবাক হয়ে বললাম, না বাবা, শরীর ঠিক আছে, একটু বেশি ঘুমিয়েছিলাম। তিনি মাথা নাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। তার এই প্রশ্ন আমাকে আরও বেশি ভাবিয়ে তুলল। বুঝতে পারলাম তিনি আমাকে সবসময় লক্ষ্য রাখছেন। তার অতিরিক্ত খেয়াল রাখা আমাকে চিন্তিত করে তুলল। বুঝতে পারছিলাম শ্বশুরমশাইয়ের রহস্যময় আচরণ শুধুমাত্র অসুস্থতার কারণে নয়, এর পেছনে অন্য কোনো গভীর কারণ আছে। তার গোপনীয়তা রক্ষার প্রচেষ্টা আর আমার প্রতি অস্বাভাবিক মনোযোগ আমাকে এক নতুন ধাঁধার মুখে ফেলেছিল। এই রহস্য উন্মোচনে আমি আরও দৃঢ়প্রতিজ্ঞ হলাম। জানতাম এই খেলা শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মনের মধ্যে এক অদৃশ্য শক্তি কাজ করছিল যা আমাকে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করছিল। শ্বশুরমশাইয়ের গোপনীয়তা রক্ষার প্রচেষ্টা আমাকে আরও বেশি সতর্ক করে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম তার মনে কিছু একটা চলছে যা তিনি সবার থেকে লুকাতে চাইছেন। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় শক্তি ছিল নীরব পর্যবেক্ষণ। আমি তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি অভিব্যক্তি মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলাম। শায়ন অফিসে যাওয়ার পর আমার প্রতিটি মুহূর্ত কাটত তার গতিবিধি অনুসরণ করে। আমার মনে হচ্ছিল আমি যেন এক গোয়েন্দা, আর সামনে একটি জটিল রহস্য। একদিন সকালে শায়ন অফিসে যাওয়ার পর আমি রান্নাঘরে নাস্তা তৈরি করছিলাম। সাধারণত শ্বশুরমশাই এই সময় নিজের ঘরেই থাকতেন। হঠাৎ মনে হলো কেউ যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। চুপি চুপি উকি দিয়ে দেখলাম শ্বশুরমশাই দরজার আড়াল থেকে আমাকে দেখছেন। চোখে এক ধরনের অস্থিরতা স্পষ্ট। আমি দ্রুত মুখ ঘুরিয়ে আবার কাজে মন দিলাম। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। তার এই আচরণ যেন আমাকে আরও গভীর ইঙ্গিত দিচ্ছিল। এমন ঘটনাগুলো আমাকে এতটাই চাপে ফেলছিল যে নিজের অজান্তেই আমি একটু আতঙ্কিত হয়ে পড়ছিলাম। তবুও নিজেকে সংযত রাখলাম, কারণ জানতাম এই রহস্যের সমাধান আমাকেই করতে হবে।
তার ঘরের সামনে দিয়ে যাতায়াতের সময় লক্ষ্য করতাম তিনি দরজা খোলা রেখে বই পড়ছেন। কিন্তু আমি সামনে গেলে দ্রুত চোখ নামিয়ে নিতেন বা বইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতেন। তার এই লুকোচুরি আমাকে আরও বেশি কৌতূহলী করে তুলল। একদিন বিকেলে আমি বারান্দায় বসে ফোন দেখছিলাম। সায়েন তখনও বাড়ি ফেরেনি। হঠাৎ শ্বশুরমশাই বারান্দায় এলেন। আমার থেকে কিছুটা দূরে বসে খবরের কাগজ পড়তে শুরু করলেন। আমি আর চোখে তাকালাম। তিনি খবরের কাগজের আড়ালে আমার দিকে লক্ষ্য রাখছিলেন। আমি মোবাইল নিয়ে এমনভাবে বসলাম যেন তাকে দেখিনি। কিছুক্ষণ পর তিনি হঠাৎ কাশি দিলেন, তারপর কাগজ সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু লাগবে মা? কোনো অসুবিধা হচ্ছে? আমি তাকিয়ে বললাম, না বাবা, সব ঠিক আছে। তার চোখের দিকে তাকিয়ে সেই পরিচিত রহস্যময় চাহনিটা আবার দেখতে পেলাম। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ মাথা নিচু করে আবার খবরের কাগজে মনোযোগ দিলেন। মনে হলো তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। তার এই আচরণ আমার মনে নতুন প্রশ্নের জন্ম দিল, তিনি কি কোনো মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন? আমার মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তাকে নিয়ে দুশ্চিন্তা শুরু করলাম। তিনি কি কোনো গভীর বিষণ্ণতায় ভুগছেন? শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে হয়তো তিনি একাকী হয়ে গেছেন। এই চিন্তাগুলো আমার মনে আসতে শুরু করল, কিন্তু তার রহস্যময় দৃষ্টি ও আচরণ আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করছিল। বুঝতে পারছিলাম না কোনো অনুমানটি সঠিক। আমি এই রহস্যের জট খুলতে বদ্ধপরিকর ছিলাম। মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব সমাধান পাওয়া আমার জন্য ভালো হবে, কারণ এই অনিশ্চয়তা আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। মনে মনে ঠিক করলাম আমাকে আরও গভীর কৌশল অবলম্বন করতে হবে, যাতে তার আসল উদ্দেশ্য বুঝতে পারি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাকেই উদ্যোগ নিতে হবে। শ্বশুরমশাইয়ের নীরব পর্যবেক্ষণ আর আমার মনে ঘুরপাক খাওয়া প্রশ্নগুলো আমাকে এতটাই বিহ্বল করে তুলেছিল যে আমি কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। তার উদ্দেশ্য কি সত্যিই খারাপ, নাকি তিনি কোনো মানসিক কষ্টে ভুগছেন? এই দ্বিধা আমাকে আরও বেশি অস্থির করে তুলল। আমি জানতাম এই রহস্যের জট না খুললে আমার জীবনে শান্তি আসবে না। তাই আমি এক নতুন ও সাহসী পরিকল্পনার কথা ভাবতে শুরু করলাম। এই পরিকল্পনা এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে এর পরিণতি কী হবে তা আমি নিজেও জানতাম না। পরিকল্পনাটি ছিল বেশ জটিল। আমি সিদ্ধান্ত নিলাম শ্বশুরমশাইয়ের সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ তৈরি করব। কিন্তু সেটা এমনভাবে হবে যেন তাকে সরাসরি কিছু জিজ্ঞেস করা না হয়, বরং তার কথার মাধ্যমে তার মনের অবস্থা বোঝার চেষ্টা করব। আমি জানতাম তিনি সহজে কিছু বলবেন না, তাই আমাকে খুব সাবধানে এগোতে হবে। আমার উদ্দেশ্য ছিল তার মনের গভীরে প্রবেশ করা, যেখানে তার আসল অনুভূতিগুলো লুকিয়ে আছে। একদিন সকালে সায়েন অফিসে চলে যাওয়ার পর আমি রান্নাঘরে গেলাম। আমি জানতাম এই সময়টাতেই শ্বশুরমশাই সাধারণত তার ঘর থেকে বের হন। ইচ্ছাকৃতভাবে একটা কাপ ফেললাম যাতে সেটা ভেঙে যায়। ভাঙার শব্দ শুনেই তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। আমি মেঝেতে বসে ভাঙা কাচগুলো পরিষ্কার করছিলাম। তিনি দ্রুত এগিয়ে এসে বললেন, কি হয়েছে মা? হাত কেটে গেছে নাকি? তার গলা উদ্বেগ ছিল যা আগে কখনো শুনিনি। আমি হাসতে চেষ্টা করে বললাম, না বাবা, ঠিক আছি। অসাবধানতাবশত ভেঙে গেছে। তিনি নিচু হয়ে আমার পাশে বসতে চাইলেন, কিন্তু আমি বাধা দিয়ে বললাম, আপনি বসুন বাবা, আমি দেখছি। তিনি ইতস্তত করে উঠে দাঁড়ালেন। তার চোখে সেই উদ্বেগের ছায়া দেখে ভাবলাম হয়তো তিনি সত্যিই যত্নশীল, নাকি এটা শুধু তার অভিনয়ের অংশ। এই প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল। আমি কাজগুলো পরিষ্কার করে উঠে দাঁড়ালাম। তিনি তখনও সেখানেই দাঁড়িয়েছিলেন। আমি বললাম, বাবা, আপনি কি ভালো আছেন? আজকাল আপনাকে যেন অন্যমনস্ক মনে হয়। আমার সরাসরি প্রশ্নে তিনি কিছুটা হকচকিয়ে গেলেন। মুখে বিব্রত ভাব ফুটে উঠল। কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ মা, ভালোই আছি। বয়স হচ্ছে তো, তাই হয়তো এমন লাগছে। তার কথায় দ্বিধা স্পষ্ট ছিল। আমি আর প্রশ্ন করতে পারলাম না। মনে হলো তিনি এই মুহূর্তে কথা বলতে প্রস্তুত নন। কিন্তু তার প্রতিক্রিয়া আমাকে বুঝিয়ে দিল তিনি কিছু লুকাচ্ছেন, আর আমার প্রশ্ন তাকে অস্বস্তিতে ফেলেছে। আমার পরিকল্পনা কাজ করছিল, তবে ধীরে ধীরে। রহস্যের সমাধান করতে আমাকে আরও ধৈর্য ধরতে হবে। মনে মনে ঠিক করলাম সুযোগটা কাজে লাগিয়ে তার আসল উদ্দেশ্য বুঝব। আমি তার সামনে থেকে সরে এসে নিজের ঘরে চলে এলাম। কিন্তু তার শেষ কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বয়স হচ্ছে তো, তাই হয়তো এমন লাগছে। এই কথার আড়ালে কি কিছু গোপন রহস্য লুকিয়ে আছে?
আমি নিশ্চিত ছিলাম যত দ্রুত সম্ভব রহস্যের সমাধান পাওয়া আমার জন্য ভালো হবে। মনে হচ্ছিল আমি এক জটিল ধাঁধার কাছে এসে পৌঁছেছি, যার উত্তর শীঘ্রই উন্মোচিত হবে। শ্বশুরমশাইয়ের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করেও আমি কিছু নতুন সূত্র পেলাম, কিন্তু রহস্যের জট পুরোপুরি খুলল না। তার অস্বস্তি আর শেষ কথাগুলো আমাকে আরও বেশি ভাবিয়ে তুলল। বুঝতে পারছিলাম এই রহস্যের গভীরে প্রবেশ করতে হলে আমাকে আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমার এই কৌশল ছিল অত্যন্ত সংবেদনশীল, কারণ সামান্য ভুল পদক্ষেপও বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করতে পারত। তাই আমি খুব সাবধানে এগোতে লাগলাম। পরের কয়েকদিন শায়নের অনুপস্থিতিতে শ্বশুরমশাইয়ের প্রতিটি গতিবিধি আরও মনোযোগ দিয়ে লক্ষ্য করলাম। তিনি কখন ঘুম থেকে ওঠেন, কখন চা পান করেন, কখন বই পড়েন, এমনকি কখন নিজের ঘরের দরজা খোলা রাখেন, সবকিছুই আমার নজর এড়াত না। লক্ষ্য করলাম যখন শায়ন বাড়িতে থাকে তখন তিনি সম্পূর্ণ স্বাভাবিক থাকেন। তার মুখে কোনো রহস্যময়তা বা অস্থিরতা দেখা যায় না। কিন্তু যেই শায়ন বাড়ি থেকে বের হয় অমনি তার আচরণে পরিবর্তন আসে। একদিন দুপুরে শায়ন অফিসের কাজে বাইরে গিয়েছিলেন। আমি নিজের ঘরে বসে কিছু ফাইল দেখছিলাম। হঠাৎ শুনতে পেলাম শ্বশুরমশাই যেন নিজের ঘরে মৃদুস্বরে কথা বলছেন। কান পেতে শুনলাম, কিন্তু পরিষ্কার কিছু বুঝতে পারছিলাম না। মনে হলো তিনি যেন নিজের সাথেই কথা বলছেন বা কারো সাথে ফোনে কথা বলছেন। তার গলার স্বর কিছুটা ভারী লাগছিল। আমি চুপি চুপি তার ঘরের দরজার কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম তিনি একটি পুরনো অ্যালবাম হাতে নিয়ে বসে আছেন এবং কিছু ছবি দেখছেন। তার মুখের দিকে তাকিয়ে আমি অবাক হলাম। চোখে জল ছিল আর মুখমণ্ডলে এক গভীর বিষণ্ণতা ফুটে উঠেছিল। তিনি এমনভাবে ছবিগুলো দেখছিলেন যেন সেগুলো তার জীবনের কোনো বিশেষ স্মৃতি। বুঝতে পারছিলাম না তিনি কার ছবি দেখছেন। বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ চাইনি তিনি আমাকে দেখে ফেলুন। দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। তার এই বিষণ্ণতা আমাকে নতুন করে ভাবিয়ে তুলল। তাহলে কি তার এই অদ্ভুত আচরণের পেছনে কোনো দুঃখজনক স্মৃতি জড়িয়ে আছে? এই ঘটনা আমার মনে এক নতুন সম্ভাবনার জন্ম দিল। হতে পারে তার এই রহস্যময় আচরণের পেছনে কোনো গভীর মানসিক কষ্ট লুকিয়ে আছে, যা তিনি কারো সাথে ভাগ করে নিতে পারছেন না। শাশুড়ি মা মারা যাওয়ার পর তিনি হয়তো নিজেকে আরও বেশি একা অনুভব করছেন। তার এই বিষণ্ণতা দেখে আমার মন কিছুটা নরম হল। ভাবলাম তার প্রতি আমার ধারণা ভুল হতেও পারে। কিন্তু তার রহস্যময় দৃষ্টি আর আমার প্রতি অস্বাভাবিক মনোযোগের ব্যাখ্যা কি? আমি স্থির করলাম এবার তার সাথে আরও সহানুভূতিশীল আচরণ করব। বোঝানোর চেষ্টা করব যে আমি তার পাশে আছি। হয়তো এতে তিনি নিজের মনের কথা খুলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মনে হলো এই কৌশলটা হয়তো কাজ দিতে পারে। চাইছিলাম রহস্যের দ্রুত সমাধান হোক, কারণ এই অনিশ্চয়তা আমার শান্তি কেড়ে নিচ্ছিল। নিজের মনেই প্রতিজ্ঞা করলাম এই রহস্যের জট না খোলা পর্যন্ত থামব না। মনে হচ্ছিল আমি যেন এক জটিল ধাঁধার একেবারে কাছে চলে এসেছি, যার উত্তর হয়তো আর বেশি দূরে নেই। এই পর্যবেক্ষণ আমাকে এক ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল। শ্বশুরমশাইয়ের বিষণ্ণতা দেখে আমার মনে এক নতুন অনুভূতির জন্ম হল। তার প্রতি আমার সংশয় কিছুটা হলেও কমে এসেছিল, আর তার জায়গা জন্ম নীল সহানুভূতির। বুঝতে পারছিলাম হয়তো তিনি একাকিত্বে ভুগছেন এবং তার দুঃখগুলো কারো সাথে ভাগ করতে পারছেন না। এই উপলব্ধি আমাকে নতুন করে ভাবতে শেখালো। আমি স্থির করলাম এবার আমি তার সাথে সরাসরি কথা বলবো, তবে কৌশলী হয়ে। তাকে এমনভাবে কাছে টানব যাতে তিনি নিজেই তার মনের কথা খুলে বলেন। একদিন সকালে শায়ন অফিসে যাওয়ার পর দেখলাম শ্বশুরমশাই ড্রয়িং রুমে বসে আছেন, হাতে সেই পুরনো অ্যালবাম। তার দিকে গিয়ে বসলাম। তিনি আমার দিকে তাকালেন, চোখে সেই বিষণ্ণতা তখনও স্পষ্ট। আমি মৃদু হেসে বললাম, বাবা, কিছু মনে করবেন যদি আমি আপনার সাথে কিছুক্ষণ গল্প করি? আজ কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তিনি কিছুটা অবাক হলেন, তারপর মাথা নেড়ে সম্মতি দিলেন। আমি আলতো করে অ্যালবামটা হাতে নিয়ে বললাম, এগুলো কি আপনার পুরনো দিনের ছবি, বাবা? তিনি ম্লান হেসে বললেন, হ্যাঁ মা, জীবনের কিছু স্মৃতি। আমি একটি ছবি তুলে ধরে বললাম, ইনি কি মা? তিনি গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তোমার শাশুড়ি। তার গলায় এক ধরনের চাপা কষ্ট স্পষ্ট ছিল। বুঝতে পারছিলাম তার মনে এক গভীর ক্ষত রয়েছে। আমি তাকে সুযোগ দিলাম নিজের কথা বলার জন্য। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আবেগঘন শব্দে। শাশুড়ি মায়ের সাথে জীবনের গল্প বলতে লাগলেন, প্রথম দেখা, প্রেম, বিয়ে, আর কিভাবে তারা সুখ দুঃখে একে অপরের পাশে ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন।
আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, কোনো বাধা দিচ্ছিলাম না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার সেই জল ছিল দুঃখের, রহস্যের নয়। মা, তোমার শাশুড়ি আমার জীবনের সব ছিল, তিনি ফুপিয়ে উঠলেন। ও চলে যাওয়ার পর আমার জীবন যেন শূন্য হয়ে গেছে। আমি ওকে খুব মিস করি। তার অকপট স্বীকারোক্তি আমার মন ছুঁয়ে গেল। বুঝতে পারলাম তার রহস্যময় আচরণের পেছনে লুকিয়ে ছিল গভীর একাকিত্ব আর প্রিয়জন হারানোর বেদনা। তিনি শায়নের অনুপস্থিতিতে আমাকে দেখতেন, কারণ হয়তো আমার মধ্যে তিনি তার স্ত্রীর তারুণ্যের প্রতিচ্ছবি দেখতেন, অথবা আমার উপস্থিতি তাকে তার একাকিত্ব ভুলিয়ে দিত। আমি তার হাত ধরে বললাম, বাবা, বুঝতে পারছি। মা আমাদের ছেড়ে গেলেও তার স্মৃতি সবসময় আমাদের সঙ্গে থাকবে। আপনি একা নন, আমরা সবাই আপনার পাশে আছি। আমার কথায় তিনি মাথা তুলে তাকালেন, চোখে এক ধরনের কৃতজ্ঞতা ফুটে উঠল। ধীরে ধীরে শান্ত হলেন। সেই মুহূর্তেই আমার কাছে সব রহস্য পরিষ্কার হয়ে গেল। তার অদ্ভুত দৃষ্টি, হাত মালিশ করতে বলা, বা আমার আশেপাশে থাকার চেষ্টা, সবই ছিল একাকিত্ব আর অপ্রকাশিত ভালোবাসার বহিঃপ্রকাশ। মনে হলো আমি এক ভুল বোঝাবুঝির পাহাড়ে দাঁড়িয়েছিলাম, যা এখন ভেঙে পড়েছে। তার অসুস্থতার ভান বা রহস্যময় চাহনি সবই ছিল তার গভীর মানসিক কষ্টের বহিঃপ্রকাশ। হয়তো আমি তার মধ্যে শাশুড়ি মায়ের প্রতিচ্ছবি দেখেছি, অথবা নতুন করে ভালোবাসার উষ্ণতা অনুভব করতে পেরেছি, যা তিনি একাকিত্বে হারিয়েছিলেন। এই অপ্রত্যাশিত কথোপকথন আমার জীবনকে এক নতুন মোড় দিল। মন থেকে সব ভয় আর সংশয় দূর হয়ে গেল। শ্বশুরমশাইয়ের সাথে সেই অপ্রত্যাশিত কথোপকথন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল। তার বিষণ্ণতা আর একাকিত্বের গল্প শুনে আমার মন থেকে সব ভয় আর সংশয় দূর হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম তার রহস্যময় দৃষ্টি বা অদ্ভুত আচরণ কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয়, বরং ছিল গভীর মানসিক কষ্ট আর অপ্রকাশিত ভালোবাসার বহিঃপ্রকাশ। নিজেকে ধিক্কার দিলাম, কেন তাকে ভুল বুঝেছিলাম। মনে হলো আমি যেন এক ভুল বোঝাবুঝির পাহাড়ে দাঁড়িয়েছিলাম, যা এখন ভেঙে পড়েছে। সেই দিনের পর থেকে আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেল। আর তাকে রহস্যময় দৃষ্টিতে দেখতাম না, বরং তার প্রতি জন্ম নীল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। বুঝতে পারছিলাম তিনি শুধু একজন শ্বশুর নন, একজন মানুষ, যার জীবনে অনেক কষ্ট আর অভাব ছিল। শায়নকে তার বাবার একাকিত্ব আর কষ্টের কথা বললাম। শায়নও প্রথমে কিছুটা অবাক হলেও সব শুনে বুঝতে পারল। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম শ্বশুরমশাইকে আর একা থাকতে দেব না। আমরা শ্বশুরমশাইকে আরও বেশি সময় দিতে শুরু করলাম। আমি প্রতিদিন সকালে তার সাথে কিছুক্ষণ গল্প করতাম, তার পছন্দের খাবার তৈরি করতাম। শায়নও অফিস থেকে ফিরে তার বাবার সাথে সময় কাটাত, লুডো খেলত কিংবা পুরনো দিনের গল্প শুনত। অর্ক তার বাবার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল। আমাদের পরিবারের পরিবেশ আরও উষ্ণ আর আনন্দময় হয়ে উঠল। শ্বশুরমশাইয়ের মুখে হাসি ফুটে উঠল, যা দেখে আমাদের সবার মন ভরে যেত। তার চোখ থেকে সেই রহস্যময়তা হারিয়ে গেল, তার জায়গায় ফুটে উঠল এক ধরনের শান্তি আর তৃপ্তি। শ্বশুরমশাই ধীরে ধীরে আমাদের সাথে আরও বেশি মিশতে শুরু করলেন। তিনি তার পুরনো গবেষণার কাজ আবার শুরু করলেন, আমাদের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নিতেন। তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন, আর আমরা তার জ্ঞান থেকে উপকৃত হতাম। আমাদের বাড়িতে যেন নতুন করে প্রাণ ফিরে এসেছিল। শায়ন বলত, শ্রুতি, তুমি আমাদের পরিবারের জন্য এক নতুন সূর্য নিয়ে এসেছ। ওর কথা শুনে আমার বুক ভরে যেত। আমার জীবনটা যেন নতুন করে শুরু হলো। বুঝতে পারছিলাম ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে ছড়িয়ে থাকা এক গভীর অনুভূতি। একজন মানুষের মনের গভীরে প্রবেশ করতে না পারলে তাকে বোঝা যায় না। শ্বশুরমশাইয়ের ঘটনা আমাকে এই শিক্ষাই দিয়েছিল। জেনেছিলাম কখনো কখনো মানুষের আচরণ রহস্যময় মনে হলেও তার পেছনে থাকতে পারে গভীর আবেগ আর কষ্ট, যা প্রকাশ করার মতো ভাষা তারা খুঁজে পায় না। আজ আমি একজন সুখী স্ত্রী, একজন ভালোবাসার পুত্রবধূ। আমার শ্বশুরমশাই এখন আমার কাছে একজন পরম বন্ধু, একজন পথপ্রদর্শক। তার চোখে এখন আর কোনো রহস্য নেই, আছে শুধু স্নেহ আর আশীর্বাদ। আমাদের পরিবার এখন আরও ভালোবাসামা আর শক্তিশালী। আমার শ্বশুরের দৃষ্টি এখন আমার কাছে এক পবিত্র স্মৃতি, যা আমাকে শিখিয়েছে জীবনের প্রতিটি সম্পর্কের গভীরতা অন্বেষণ করতে আর ভালোবাসার নতুন সংজ্ঞা খুঁজে পেতে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, মানুষকে কেবল বাহ্যিক আচরণ দিয়ে বিচার করা উচিত নয়। অনেক সময় মানুষের রহস্যময় আচরণের পেছনে লুকিয়ে থাকে গভীর কষ্ট, একাকিত্ব বা অপ্রকাশিত আবেগ। সহানুভূতি, ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে আমরা মানুষের মনের গভীরে প্রবেশ করতে পারি এবং তাদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি।
সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করার জন্য খোলামেলা আলোচনা এবং একে অপরের প্রতি সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি। সত্যিকারের ভালোবাসা সম্পর্ককে মজবুত করে তোলে এবং পরিবারে শান্তি ও আনন্দ ফিরিয়ে আনে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।